ফিনিক্স মেমোর বিশ্লেষণধর্মী আলোচনায় যারা যুক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ। বাংলাদেশে আপনারা মাথাপিছু আয় বলুন, মাথাপিছু জিডিপি বলেন, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বলেন, আর অর্থনৈতিক ঝুঁকিপূর্ণতা সূচক, যে কিছুই বলেন না কেন, সবগুলো মাপকাঠিতে গত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ধারাবাহিকভাবে উন্নয়নের পথে অগ্রসর হয়েছে। জাতিসংঘের অনুন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের পথেই ছিল এবং তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতও ছিল। হ্যাঁ, তো বর্তমানে আমাদের জিডিপি কমে প্রায় অর্ধেকে চলে এসেছে। এখন এটা যদি আমরা গত সরকারের সময়ের কথা বলি, অন অ্যান অ্যাভারেজ মিনিমাম জিডিপি ছিল আমাদের 6%, যা কখনো কখনো আমরা 7%, 7.5% বা কখনো 8.5%ও আমরা অ্যাচিভ করেছিলাম। এখন আমাদের বর্তমান রিয়েল জিডিপি নেমে এসেছে 3.97-এ। খুব রিসেন্টলি শুনছি এটা 3%-এ নেমে আসতে পারে। তো বলা হচ্ছে 2020 সালের করোনা মহামারীর পরে এটাই আমাদের সবচেয়ে কম জিডিপি। করোনা মহামারীর পরে সবচেয়ে কম জিডিপি। এখন দেখেন, জিডিপি কমে গেলে কি হয়? জিডিপি কমে যাওয়া মানে হলো অর্থনৈতিকভাবে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, একটা ইমেজ দেওয়া যে আমরা সক্ষমতা হারাচ্ছি, এবং এই সক্ষমতা হারানোর মানে হলো যাদের সাথে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি, ব্যবসা বাণিজ্য করি, আদান প্রদান করি, তারা আমাদের প্রতি কনফিডেন্স হারাবে, বিনিয়োগে আগ্রহ হারাবে, এবং হয়েছেও তাই। বাংলাদেশ ব্যাংকের গত 6 অগস্টের রিপোর্ট অনুযায়ী দেশে নেট বিদেশি বিনিয়োগ কমেছে 26%। দেশে বিনিয়োগ কমে যাওয়া মানে আমদানি রফতানিতে ধস নামা, এবং সেটাই হয়েছে এবং হচ্ছে। সিম্পল কথা, বিনিয়োগ কমে গেলে আপনি খুচরা ও বড় মেশিনারিজ আমদানি করতে পারবেন না, কাঁচামাল আমদানি করতে পারবেন না। এসব আমদানি করতে না পারলে আপনি রফতানিজাত পণ্য তৈরি করতে পারবেন না, অথবা আপনার রফতানিজাত পণ্য তৈরিতে দাম বেশি পড়বে, এবং তাহলে আপনি কি হবে, আন্তর্জাতিক বাজারে আমরা একটা কম্পিটিটিভ জায়গায় যাব, কম্পিটিশনে আমাদের টিকতে অনেক অনেক কঠিন হবে, আমরা টিকতে পারবো না। হ্যাঁ, তো এখন দেখুন দেশের রফতানি খাতে যে কি অবস্থা, সেটা তো আমরা আগে একবার বলেছিলাম যে একে ডক্টর ব্যবসায়িক একে আজাদ যখন বলেন 40 বছরের ব্যবসায়িক জীবনে রফতানি খাতে ওনারা এরকম সংকট দেখেননি, তখনই আমরা বুঝতে পারি যে রফতানি খাতে কি অবস্থা। আমরা পত্রপত্রিকাতে ক্রমাগত দেখেছি যে অনেক অর্ডার আসেনি, এবং যে সকল অর্ডার আমাদের আগে ছিল সেগুলো একটু একটু করে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আমরা ক্যান্সেল হয়ে গেছে, এগুলো আমরা পত্রপত্রিকাতে ক্রমাগত দেখে যাচ্ছি। এখনো আপনারা যা কিছু অর্ডার আসছে দেখছেন, সেগুলো কিন্তু গত বছরের কোনো গত 1 বছরের কোনো উদ্বেগের কারণে হয়নি। দেশ এখনো ভরবেগে বা মোমেন্টামের মধ্যে চলছে। এগুলোর অর্ডার এসেছিল 1-2 বছর আগেই, সেগুলোই আমরা এখনো দেখতে পাচ্ছি। আগের সরকারের নীতি ও পদক্ষেপের কারণে সেগুলো এখনো হচ্ছে। তো এবার যদি আমদানির ক্ষেত্রে আসি, বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে মূলধনী যন্ত্রপাতির আমদানি প্রায় 20% কমে গেছে। এর ফলে বহু শিল্প কারখানা বন্ধ, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। উৎপাদন বন্ধ, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং রফতানি আদেশ কমে যাওয়ায় লোকবল ছাঁটাই চলছে তো চলছেই। এটার মধ্যেই শুরু হলো কি, মরার উপর খাড়া ঘায়ের মতো শুল্কের ব্যাপারটা আসলো। দেখুন, চীন আমাদের অর্থনীতির জন্য একটা বড় ক্ষেত্র। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে যে চুক্তি হয়েছে, তার মানে করলে দাঁড়ায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চীনের সাথে বাণিজ্য আমাদেরকে আর সম্প্রসারিত করতে দিবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া কোনো দেশের সঙ্গে বাংলাদেশ ব্যবসা বাণিজ্য বা কোনো বিনিয়োগ সংক্রান্ত, আবারও বলছি, কোনো বিনিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম করতে পারবে না। যুক্তরাষ্ট্রের যেসব পণ্যকে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দেবে তা অন্য কোনো দেশকে দেয়া যাবে না, এবং যে সামরিক পণ্য সামগ্রী আমরা এতদিনে চীন থেকে কিনতাম, এখন থেকে সেটা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে, এবং সেটার ফল আমরা অলরেডি দেখতে শুরু করেছি, তাই না? কয়টা যেন বিমান কেনা হচ্ছে অলরেডি। হ্যাঁ, তো এগুলো যদি আমরা না মানে, যুক্তরাষ্ট্রের এই শুল্কের ব্যাপারগুলো যদি আমরা না মানে, তাহলে যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত 20% শুল্কের কথা বলেছে সেটা হয়তো আরো বেড়ে যাবে। বিশেষ করে
পোশাক রফতানির ক্ষেত্রে, যা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় সোর্স। আবার এ ধরনের শর্তগুলো মেনে নেওয়া মানে হচ্ছে অন্য দেশের বিনিয়োগকারীদেরও হারানো। তাদেরকে আমরা হারাবো। যুক্তরাষ্ট্র ছাড়া অনেক বিনিয়োগকারী আমাদের দেশে ছিল, তাই না? আছে। তাদেরকে আমরা হারাবো এবং আগের চেয়ে বেশি শুল্কে যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানি করতে হবে এবং ফলশ্রুতিতে আমাদের রপ্তানি পণ্যের দাম বাড়বে। আল্টিমেট রেজাল্ট হলো এতে করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় আমরা হিমশিম খাবো। এর ফলশ্রুতিতে কি হবে? আরো কারখানা বন্ধ হবে, আরো মানুষ চাকরি হারাবে। সাইডলাইনে একটা কথা বলি, বাজারে একটা কথা ঘুরছে যে যেহেতু অন্যান্য দেশের ক্ষেত্রেও আমেরিকা শুল্ক বাড়িয়েছে, তাই এই প্রতিযোগিতাটা নাকি বাংলাদেশের জন্য তেমন একটা বিশেষ কিছু হবে না। কিন্তু আমরা এখানে যে জিনিসটা মিস করছি সেটা হলো যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল কেনার যে বাধ্যবাধকতা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা অন্য দেশের ক্ষেত্রে নেই। সেই দেশগুলোর হয় নিজেদের কাঁচামাল আছে অথবা তারা অন্যান্য দেশ থেকে কাঁচামাল আমদানি করে, কিন্তু আমাদেরকে যুক্তরাষ্ট্র থেকেই কাঁচামাল আমদানি করার বাধ্যবাধকতা আছে এবং যুক্তরাষ্ট্রের কাঁচামালের দামও বেশি। আর এ জায়গাতেই আমরা শুল্কের দর কষাকষিতে হেরে গেছি। অন্যদিকে দেখুন, ভারতের সাথে আমাদের বৈরী সম্পর্কের কারণে তাদের পোর্ট এখন আমরা ব্যবহার করতে পারবো না এবং এতে আমাদের আমদানি রপ্তানির ট্রান্সপোর্ট খরচ অনেক বেড়ে যাবে। সুতরাং এই সবকিছুই আমাদের পণ্যের দাম বাড়াবে এবং প্রতিযোগিতাটা আমাদের জন্য বিশ্ববাজারে অনেক অনেক কঠিন হয়ে যাবে। এই যে নন ডিসক্লোজার চুক্তির কথা আমরা শুনছি, এটা একটা জায়গা ছিল যেখানে এই সরকার দর কষাকষি করে শুল্ক আরো কমাতে পারত। এই মরণঘাতী চুক্তি এখনই সই না করতে পারত এবং এই মরণঘাতী চুক্তির অনেক কিছুতে রাজি না হতে পারত, কিন্তু তারা সেটাও করতে পারেনি বা চায়নি বা ব্যর্থ হয়েছে। এবং সোজা কথায় বলতে গেলে দেশের অর্থনীতিকে তো শেষ করে তারা দিলই, সাথে সাথে আমাদের সার্বভৌমত্বকেও তারা হুমকির মুখে ফেলে দিল।